আইন তৈরি হয়েছে কি সমাজের জন্য, মানুষের জন্য। নিশ্চয়ই মানুষ আইনের জন্য তৈরি হয় না। কোথাও একটা কন্ট্রাডিকশন বা কনফ্রন্টেশন তৈরি হচ্ছে, যার ফলে আমাদেরও একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। আপনি যদি কারোর কনসেন্ট এবং উইল ছাড়া যদি কাউকে নির্যাতন করেন বা শারীরিক অত্যাচার করেন বা সেক্সুয়ালি তাকে যদি পেনিট্রেট করেন, তাহলে কিন্তু সেটা ধর্ষণ হিসাবে গণ্য হবে। আইনের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রারম্ভিক এই আইনের আলো অনুষ্ঠানে আইনের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট আইনজীবীরা। আজকে যেমন রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য রায়চৌধুরী। অনিন্দ্যবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে আসার জন্যে। অনিন্দ্যবাবু, একটা কথা জিজ্ঞেস করি, আইন বিষয়টি আমরা একটা বড় পার্সপেক্টিভে ভাবি, এই আইন বিষয়টি কী আসলে? দেখুন, আইন বিষয়টি হচ্ছে, আপনাকে যদি খুব বৃহৎভাবে ভাবতে হয় তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে আমাদের সভ্য সমাজে কিছু থিওরিটিক্যাল জিনিস লিখে দেওয়া হয়েছে, এবং সেই থিওরিটিক্যাল জিনিস লিখে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে আমরা যারা এখানকার এই ভারতবর্ষের মানুষ বা ভারতবর্ষের নাগরিক, তারা সেই মতো আমরা অ্যাক্ট বা কাজ করব। অতএব এখানে যদি আইন কথাটা না আসতো তাহলে সমস্ত কিছু বেআইনি হতো এবং সমাজ উচ্ছন্নে যেত। এই সমাজ যাতে উচ্ছন্নে না যায় এবং যাতে আইন মাফিক আমরা সিটিজেন অফ ইন্ডিয়া এবং ল অ্যাবাইডিং সিটিজেন যেটা আমরা বলি, সেটা সেই মতো যদি কাজ করতে পারি, তাই জন্যে আইন শব্দটা ব্যবহৃত হয়েছে। আইন শব্দটা ব্যবহার কেন হয়েছে আপনারা সবাই জানলেন। ভারতবর্ষ ইন্ডিয়ান পিনাল কোড দ্বারা তার অধীনে ছিল, কিন্তু বর্তমানে বোধহয় ইন্ডিয়ান পিনাল কোডটা কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কীভাবে? না, দেখুন, ইন্ডিয়ান পিনাল কোডে যে মেন স্ট্রিম বা সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওরের যে মেন স্ট্রিম এবং তার সাথে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের যে মেন স্ট্রিম, সেটা কিন্তু একই আছে। তার সাথে নামগুলো পরিবর্তন হয়েছে এবং কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে আমার মনে হয় যে সমাজের পক্ষে অনেকটা ক্ষতি করেছে। এই কারণ সিআরপিসি, আইপিসি এবং এভিডেন্স অ্যাক্টে যা যা বলা ছিল সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সাধারণ মানুষ তার মাধ্যমে বিচার পেয়েছে এবং আসামিরা দোষী সাব্যস্ত হয়েছে। আমি জানি না যারা লেজিসলেচার করেছে নতুন করে এই আইন হওয়ার পরে কী হয়েছে, যারা অনেক বছরের প্র্যাকটিস হয়ে গেছে, ধরুন 30 বছর, 35 বছর, 40 বছর, তাদের পুনরায় নতুন করে আবার পড়াশুনো করতে হচ্ছে এবং তার ফলে আইনের যে মারপ্যাচ সেইগুলোকে আবার নতুন করে তাদের ভাবতে হচ্ছে এবং নতুন করে ভেবে সেটা কোর্টকে দেওয়া, বা কোর্টও এখন অনেক কোর্ট জানেন না, তারা বই দেখছে। আসলে আমার মনে হয় এই আইন যারা বানিয়েছেন তারা সেকশনগুলোকে যদি একই রেখে যদি তারা তার মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট করতে পারতো, অল্টারেশন, অ্যাডিশন করতে পারতো, তাহলে মনে হয় আমরা আইনজীবী হিসাবে অনেক গ্রহণযোগ্যতা পেতাম এবং কোর্ট যে লার্নেড কোর্ট আছে তারাও কিন্তু বই খুলে দেখার মতো সময় নষ্ট করতো না। অনিন্দ্য রায়চৌধুরী বিশিষ্ট আইনজীবী, তিনি বলেছেন যে ইন্ডিয়ান পিনাল কোডের যে অবলুপ্তি ঘটেছে তার মধ্যে বিজ্ঞানসম্মততা নেই, এবং তিনি একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে এই আইন সংহিতা, যেটি ভারতীয় ন্যায় সংহিতা বলে পরিচিত, ইন্ডিয়ান পিনাল কোডের পরিবর্তে যেটা আনা হয়েছে, তাই তো? আমি যদি ভুল না করে থাকি, ভারতীয় ন্যায় সংহিতা, সেই ভারতীয় ন্যায় সংহিতার সেকশনগুলো যদি পরিবর্তন করতো তাহলে ভালো হতো। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে 200 বছরের পুরনো ভারতীয় পিনাল কোড, ইন্ডিয়ান পিনাল কোড, সেটা কি আজও প্রাসঙ্গিক? কারণ অপরাধের ধারা বদলেছে, অপরাধীরা বদলে গেছে, অপরাধের মাত্রা খানিকটা এদিক ওদিক হয়েছে, সব কিছু মিলে ইন্ডিয়ান পিনাল কোড কি এখনও প্রাসঙ্গিক ছিল? হ্যাঁ, ইন্ডিয়ান পিনাল কোড প্রাসঙ্গিক ডেফিনেটলি ছিল। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড যখন তৈরি হয়েছিল এবং আজকে বহুবার অ্যামেন্ডমেন্টও হয়েছে এবং সংশোধন হয়েছে বলে ভারতের সংবিধানও আপনি জানেন অনেকবার সংশোধন হয়েছে। আসলে আইন তৈরি হয়েছে কি সমাজের জন্যে, মানুষের জন্যে। নিশ্চয়ই মানুষ আইনের জন্য তৈরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যেভাবে সংশোধন করা হয়েছে এবং সেখানে আমরা দেখছি রাষ্ট্রের ওপরে যে শক্তি, রাষ্ট্রশক্তি, সেই শক্তিকে আরও শক্তিশালী করা হয়েছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোয় কোথাও একটা পিলারকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের সংবিধান যে কথা আমাদের বলছে, ইন্ডিয়ান পিনাল কোডে যে নতুন অ্যামেন্ডমেন্ট, সেই একই কথা বলছে না। অতএব কোথাও একটা কন্ট্রাডিকশন বা কনফ্রন্টেশন তৈরি হচ্ছে, যার ফলে আমাদেরও একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। অর্থাৎ আইনজীবীরা কাজ করতে অসুবিধা হচ্ছে, অনিন্দ্য রায়চৌধুরী বিশিষ্ট আইনজীবী আমাদের স্টুডিওতে বললেন। আরেকটি কথা আমি না জিজ্ঞেস করে পাচ্ছি না অনিন্দ্যকে, সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, যারা সচরাচর বাগলারি বা এই ধরনের মার্ডার অথবা ধর্ষণ, এই ধরনের ঘটনাগুলি সম্পর্কে তারা শিকার হয়, সেক্ষেত্রে কি ভারতীয় ন্যায় সংহিতা বা ইন্ডিয়ান পিনাল কোড নির্দিষ্ট কোনো ধারা বলছে? না, দেখুন, 302 তো একটা সেকশন আছেই, সেই 302টা সেকশনটা পাল্টে দিয়েছে, 307 পাল্টে দিয়েছে, 420 পাল্টে দিয়েছে। আসলে ইন্ডিয়ান পিনাল কোড হচ্ছে আপনার যদি কোনো অপরাধ করেন সেই অপরাধের জন্য সাজা। ক্রিমিনাল প্রসিডিওর কোড হচ্ছে কোর্ট কীভাবে চলবে তার জন্যে একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে লেজিসলেচার বা আইনসভা।
এবং তার সাথে ইন্ডিয়ান এভিডেন্সের অ্যাক্টের মধ্যে যে কীভাবে সাক্ষী প্রমাণিত হবে, কোন কোন সাক্ষীকে ডাকা হবে, কোন কোন সাক্ষীকে ডাকা হবে না, কোন সাক্ষীর ভ্যালু কত, কোন সাক্ষীর ভ্যালু নেই, সেটা নিয়ে কথা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, এখন দেখুন বাগদাড়ি থেকে মার্ডার আমরা দেখেছি তো বহু ক্ষেত্রে, বহু সময় আপনি যদি বলেন ধনঞ্জয়ের কেসে, নির্ভয়ের কেসে, ধর্ষণ মার্ডারের কেসে কোর্ট সাজা দিয়েছে। অতএব নতুন করে আইন প্রণয়ন করে একটা রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে বিশেষত আমরা দেখেছি যে যেই ধরনের আইন সিটিশন অ্যাক্ট যেটাকে বলছে, সেখানে যে কড়া ব্যবস্থা করা হয়েছে। আসলে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা মানে আমি খালিস্তানি হয়ে যাব বা আমি পাকিস্তানি হয়ে যাবো, ব্যাপারটা সেরকম না। রাষ্ট্র আমার, আমি কিন্তু সমালোচনা করার আমার অধিকার আছে। ভারতবর্ষের আর্টিকেলে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, সেখানে কিন্তু পরিষ্কার বলছে ফ্রিডম টু স্পিচ, অতএব আমার কথা বলার অধিকার আছে। আমরা দেখতে পাচ্ছি এই আইনে কিছু কিছু জায়গায় আমাদের সাধারণ মানুষের কথা বলার অধিকারকে খর্ব করা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অনিন্দ্য রায়চৌধুরী যে কথা বলছেন, তিনি বলছেন যে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয়দের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করছে কোনো কোনো ক্ষেত্রে। অনিন্দ্য, একটা কথা জিজ্ঞেস করি যে ইন্ডিয়ান পিনাল কোড যেটা ছিল, যেটা দীর্ঘদিন ধরে প্রচলিত আছে, সেটা ইংরেজ আমলে তৈরি। ইংরেজ আমলে তৈরি পিনাল কোড কি আজকেও প্রাসঙ্গিক ছিল? দেখুন, ইংরেজ আমলে তৈরি হয়েছে এবং তার পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টও হয়েছে। ফলে সংশোধনী আনার ফলে কি হয়েছে, এক একটা সেকশনের আমাদের তৈরি হয় সমাজে কী কী ধরনের অফেন্স হচ্ছে। যেমন 377 অফেন্সটা আপনি জানেন, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন, সেখানে আমাদের একটা মানে মামলাও হয়েছিল, ওই ইন্দিরা জয় সিং সেই মামলায়, আজকে যিনি মামলায় অ্যাপিয়ার করেছেন জুনিয়র ডাক্তারদের ওপরে, সেই মামলায় ওনার ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। তার কারণ হচ্ছে 377 মনে করেছে প্রত্যেক মানুষের নিজস্ব অধিকারে বাঁচতে পারে এবং তার সেক্সুয়াল যে অ্যামিউজমেন্ট সেটা সে তার মতো করে করতে পারে। অতএব আপনি যদি মনে করেন যে মানুষের বাঁচার অধিকার কোনোরকমভাবে রাষ্ট্র তার যদি হস্তক্ষেপ করে এবং রাষ্ট্র যদি মনে করে যে রাষ্ট্র যেটা বলবে সেটাই সঠিক, বাকি আর কেউ না, কেন এটা আপনি জানেন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেখানে গণতন্ত্র মানে জনগণের ক্ষমতা নিয়ে আমাদের লোকসভা বা রাজ্যসভা তৈরি হয়। সেখানে মানুষের কথা বিচার কতটা করা হয়েছে আমি জানি না। আসলে কিছু রাজনৈতিক শক্তি তারা পেশি শক্তি এবং সংখ্যার জন্য তারা আজকে এই আইনটাকে প্রণয়ন করেছে। আমরা বর্তমানে যে আরজিকর ধর্ষণ কাণ্ড, সেটা নিয়ে আমরা যেহেতু বিশেষভাবে আলোড়িত এবং মানব সমাজ যেহেতু এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা করছে, উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে মুখরিত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশ। আমি সেই বিষয়ে অনিন্দর কাছে আসবো। অনিন্দ, এই যে বিষয়টি হলো, এই বিষয়টির ক্ষেত্রে ধর্ষণ যে ব্যাপারটি হচ্ছে, সেই ব্যাপারটিকে কী বলা, তার ব্যাখ্যাটা কী, কোন জায়গাটা ধর্ষণ হবে, কোন জায়গাটা উইলফুল সেক্স হবে? দেখুন, এই যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং, সেহেতু একজন আইনের ছাত্র হিসাবে আমি এখনই এরম ধরনের কোনো স্টেটমেন্ট করব না, কারণ আপনি জানেন আমাদের অনেক কিছু বাধ্যবাধকতা থাকে। ধর্ষণের ক্ষেত্রে এটা হচ্ছে আপনাকে দুটো শব্দ ব্যবহার করেছে, যেটা ইন্ডিয়ান পিনাল কোড, আগের ইন্ডিয়ান পিনাল কোডে, সেখানে বলেছে উইদাউট আর কনসেন্ট অ্যান্ড উইদাউট আর উইল। অতএব আপনি যদি কারোর কনসেন্ট এবং উইল ছাড়া যদি কাউকে নির্যাতন করেন বা শারীরিক অত্যাচার করেন বা মানে সেক্সুয়ালি তাকে যদি পেনিট্রেট করেন, তাহলে কিন্তু সেটা ধর্ষণ হিসাবে গণ্য হবে। আর যদি কেউ কনসেন্টিং দেয়, অতএব আপনি কাউকে সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়লেন, সে আপনার সঙ্গে দীঘাতে গেল বা সে আপনার সাথে অন্য জায়গায় গেল, সেখানে একটা শারীরিক সম্পর্কে আপনি লিপ্ত হলেন, ফলে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটা ধর্ষণের মামলা তৈরি হলো। অতএব কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এবং সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে, সেখানে বলেছে যদি কোনো 18 বছরের ওপরে কোনো মহিলা যদি সে কনসেন্ট দেয়, সে যদি ফিজিক্যালি অ্যামিউজমেন্ট চাই বা ফিজিক্যালি তার সঙ্গে যদি ইনভলভ হতে চায়, সেখানে ধর্ষণ তত্ত্ব কাজ করবে না বা খাটে না। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হচ্ছে খানিকটা পারমিসিভ আউটলুক নিয়েছে রাষ্ট্র। এক্ষেত্রে কি মনে হচ্ছে যে কোনো বিবাহিত পুরুষ যদি কোনো নারীর সঙ্গে সম্পৃক্ত হয় এবং সেই নারীটির ইচ্ছেত অনুযায়ী হয়, তাহলে সেক্ষেত্রে কোনো দোষ হবে না? দেখুন, আইনের দোষ হবে কি হবে না সেটা একমাত্র লার্নেড কোর্ট যারা, অনারেবল কোর্ট যারা আছে, সেটা বলতে পারবে। কিন্তু আইনে যদি আপনি দেখেন যে কোনো কোনো ক্ষেত্রে, এখন যেমন অনেক ক্ষেত্রে ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, কেউ সুপ্রিম কোর্ট নানাভাবে বলেছে, এই 498 দেখছেন, ডিবি অ্যাক্ট দেখছেন, অনেক ক্ষেত্রে অনেক ধরনের টর্চার, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি সেই টর্চার মিথ্যা প্রমাণিত হচ্ছে। এবং তার উপরে সুপ্রিম কোর্ট এক একবার এক এক রকম ভিউ দিচ্ছে, কলকাতা হাইকোর্টও এক একবার এক এক রকম ভিউ দিচ্ছে। এখন মেন্টাল আর ফিজিক্যাল টর্চারে ধরুন আপনি কোথাও রাত্রিবেলা কোনো গৃহবধূ মদ খেতে যাচ্ছে বা কোনো পার্টিতে যাচ্ছে, আপনি বললেন এটা দেওয়া যাবে না, এটা আমাদের সংস্কৃতি না, এটা পরিবারের বিরুদ্ধে যাচ্ছে, সেখানে আপনার বিরুদ্ধে একটা 498 মামলা করলো। ফলে স্বাভাবিক কারণেই আমাদের যে বন্ডিং, আমাদের যে সাংসারিক বন্ডিং এবং পরিবারগত প্রথা, সেটা কোথাও মনে হচ্ছে ভেঙে যাবার একটা চেষ্টা হচ্ছে।
অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আইনটি প্রণীত হয়েছে, অর্থাৎ নতুন যে আইনটি এসছে সেই আইনে কোথাও একটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় সূচনা হচ্ছে, যেটা অনিন্দ আমাদের স্টুডিওতে বলছেন। অনিন্দকে আমার একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে আমি যেহেতু এটি নিয়ে প্রচণ্ড আলোড়ন চলছে তাই জন্য এই বিষয়টিকে সামনে নিয়ে আসছি। এক্ষেত্রে মেয়েটি ধর্ষিত হওয়ার পর খুন হয়েছিল, এটা কোন সেকশনে পড়ে? এটা অ্যাকচুয়ালি আগের যদি আপনি সেকশন দেখেন সেটা হচ্ছে 376 এবং 302, এবং আজকে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেই মামলায় কয়েকটা তথ্য উঠে এসেছে, এবং সিবিআই প্রোগ্রেস যেভাবে করছে তাতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাদের অ্যাপ্রিসিয়েটও করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই টালা থানার ওসিকে সবাই বলছে খুন আর ধর্ষণ মামলায় অ্যারেস্ট করা হয়েছে, আসলে না, আসলে তিনি প্রমাণ লোপাটের যে একটা চেষ্টা হয়েছিল সেই জন্যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টাও কিন্তু আজকে 7 বছরের পানিশমেন্ট দিয়ে দিয়েছে নতুন আইনে। অতএব এটা যদি সিবিআই কোর্টের প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তার 7 বছরের জেল অবধারিত হবে। যেমন আজকে আদালতে বলা হয়েছে যে মেয়েটির অন্তর্বাস এবং জিন্স পরীক্ষার জন্য পাঠানো হয়নি, এই বিষয়টি মহামান্য কোর্ট বলেছেন যে এটা কিন্তু সিবিআই এর রিপোর্টেও রয়েছে, সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট আছে তাতেও রয়েছে। এটা কি খুব বড় মাপের অপরাধ বলে মনে হচ্ছে? নিশ্চয়ই আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোনো মার্ডার বা যে কোনো ক্ষেত্রে মোটিভ মেনসিয়া থাকে। মোটিভ মানে কি, আমি ধরুন আজকে কাউকে জঙ্গলের মধ্যে কেউ বসে আছে তাকে আমি গুলি চালালাম, আমি জানি না সেই লোকটা জঙ্গলের মধ্যে আছে, সেই লোকটা মারা গেল। এখানে কালপেবল হোমিসাইড ইজ নট অ্যামাউন্টিং টু মার্ডার অ্যান্ড কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। অতএব এখানে মেনসিয়া আমার কাজ করতো না, মেনসিয়া কাজ করতো না যে লোকটা জঙ্গলের মধ্যে বসে আছে, আমি একটা বাঘকে লক্ষ্য করে গুলি করেছি, যে কোনো কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে লোকটা মারা গেছে, এখানে কিন্তু মার্ডার কেস আসবে না। কিন্তু আমি যদি দেখি যে একটা ঘরে আমি আর আপনি আছি, এক্স এই ঘরটায় ঢুকলো এবং আমি সেই এক্সকে খুন করব, একটা গল্পের ছলে আপনাকে বোঝাচ্ছি, আমি খুন করছি না তাই বলে ভাববেন না। আপনি সঙ্গে সঙ্গে আমাকে ইশারা করে দরজা বন্ধ করে আপনি চলে গেলেন, আমি লোকটাকে খুন করে আমি দরজা খুলে বেরিয়ে গেলাম, সেখানে কিন্তু ওই একই অফেন্স, আমি মার্ডার করেছি বলে আপনি যেহেতু ওর সঙ্গে ক্রিমিনালস কনস্পিরেসি কমন ইন্টেনশন অর্থাৎ ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, আপনাকে কিন্তু মার্ডার কেসে আপনার এগেনস্টে চার্জ হবে। অর্থাৎ ষড়যন্ত্রে লিপ্ত যারা আছেন তারা ভাববেন না যে তারা স্কট ফ্রি হয়ে গেছেন, তার কারণ তারাও কিন্তু একই অপরাধী বলে বিবেচিত হবেন। ভারতীয় ন্যায় সংহিতা, এই যে নতুন আইনটি এসছে বা ইন্ডিয়ান পিনাল কোড, এই ন্যায় সংহিতা আইনে আমরা শুনতে পাচ্ছি যে বেশ কিছু ক্ষেত্রে অ্যাডাল্টারি অর্থাৎ পরকীয়ার ক্ষেত্রেও নাকি সেটাকে এখানকার পারমিসিভনেস দেওয়া হয়েছে, কি মনে হচ্ছে? না দেখুন, অ্যাডাল্টারি একটা খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে অ্যাডাল্টারির ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অ্যাডাল্টারি প্রমাণ করা খুব মুশকিল। অ্যাডাল্টারি প্রমাণ করতে গেলে আমি কারোর সাথে পার্কে বসে কোনো মক্কেলের সঙ্গে কথা বলছি, তার মানে এটা অ্যাডাল্টারি যায় না। বা আমি কোথাও কোনো মহিলার সঙ্গে কফি খেতে যাচ্ছি, একটা ছবি তুলে কোর্টকে দিলে তাহলে কিন্তু আপনাকে সেটা অ্যাডাল্টারি প্রমাণ হয় না। অ্যাডাল্টারি প্রমাণ করতে গেলে আপনাকে প্রথম যে প্রমাণ করতে হবে তার সাথে বেড সিন অর্থাৎ সেক্স সিন। অতএব সেক্স সিন বা বেড সিন প্রমাণ করা খুব মুশকিল যদি কোনো লুকোনো ক্যামেরা না থাকে। অতএব অ্যাডাল্টারির চার্জ যিনি আনবেন তাকেই প্রমাণ করতে হবে অ্যাডাল্টারি হয়েছে। তিনি যদি প্রমাণ করতে না পারেন, অনেক ক্ষেত্রে কোর্টকেও দেখেছি তার এগেনস্টে একটা কম্পেনসেশন বা ফাইন দিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা প্রশ্ন তুলছি, সাধারণ প্রশ্ন। আজকাল মেয়েদের সম্পর্কে দেখা যায় যে তারা যে কোনো পুরুষকে ইমপ্লিকেট করার জন্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফলস অ্যালিগেশনস দিয়ে তারা ধরে। মিটু আমরা দেখতে পাচ্ছি আন্দোলন একটা বড় মাপের চেহারা নিয়েছে। এটা কি ভারতীয় ন্যায় সংহিতা অথবা ভারতীয় আইন এটাকে খুব একটা এক্ষেত্রে আইন সেই পুরুষটি কোন আইনের সাহায্য নেবেন? দেখুন, পুরুষটা কোনো আইনের সাহায্য নিতে পারবেন না, তার কারণ হচ্ছে ভারতবর্ষের আইনটাই তৈরি হয়েছে যেহেতু মহিলাদের একটু দুর্বল প্রকৃতির আমরা ভেবেছি, সেই জন্য মহিলাদের জন্য আইন ব্যবস্থা তৈরি হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এই কনসেন্টিং রেপ বা 490-এর ক্ষেত্রে আপনি কনভিকশন রেট যদি খুব ভালো করে লক্ষ্য করেন জয়ন্তদা, আপনি বুঝতে পারবেন সেখানে 99 বা 98% কেসে অ্যাকিউটাল হচ্ছে বা ডিসচার্জ হয়ে যাচ্ছে, সেখানে কোনো তথ্য প্রমাণ থাকছে না, বা যে ফ্যাক্ট নিয়ে আসছে মিস্টেক অফ ফ্যাক্ট যে হচ্ছে বা যে ফ্যাকচুয়াল আসপেক্ট বলছে বা লিগাল আসপেক্ট বলছে, সেখানে মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতনের ক্ষেত্রে এটা কিন্তু যাচ্ছে না। আসলে এই আইনটা তৈরি হয়েছিল 498 বা মহিলাদের প্রোটেক্ট করার জন্য। সেটা কিন্তু প্রত্যন্ত গ্রামের যে মহিলা যাদের বড়রা রাত্রিবেলা এসে মদ খেয়ে তাদেরকে পিটাচ্ছে বা মানে খুব বাজে বাজে কথা শব্দ অশ্রাব্য গালিগালাজ দিচ্ছে বা তাদেরকে চুলের মুঠি ধরে বার করে দিচ্ছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু আমরা কি দেখছি আমাদের কলকাতার বুকে, আমি কাউকে মিন করছি না, কলকাতার বুকে অনেক মানুষ আছে সেই আইনের তারা সহায়তা নিচ্ছে এবং আইনটাকে মিসলিড করছে এবং আইনটাকে মিথ্যেভাবে তাদের স্বামী বা অন্যান্য বন্ধুবান্ধবের মধ্যে তাদেরকে বিভিন্নভাবে ইমপ্লিকেট করে তাদেরকে জেলে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আইন বিষয়টি আছে মানুষের রক্ষা কবচ হিসেবে, এবং মানুষ সেটাকে কীভাবে ব্যবহার করবে তার উপর নির্ভর করছে, তাই তো? একদমই তাই। আসলে আইনটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন
তার উপরে নির্ভর করছে। বিজ্ঞান তো আমাদের অনেক কিছু শিখিয়েছে, আপনাকে বিজ্ঞান বোমও দিয়েছে, টিভিও দিয়েছে। এখন আপনি বোমটাকে ইউজ করবেন না টিভিটাকে ইউজ করবেন, সেটা আপনার মানসিকতার উপরে নির্ভর করছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম অনিন্দর সাথে কথা বলে যে আইন একটা বিরাট ছাতা, সেই ছাতার তলায় আমরা সবাই রয়েছি। আমার একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে আইনের ছাতার তলায় আমরা রয়েছি, একজন খুনি সেও তো আইনের ছাতার তলায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে আইন তাকে কীভাবে সাহায্য করতে পারে? না দেখুন, যদি সত্যিকারের খুন হয় তাকে তো আইন সাহায্য করবে না, যদি কেউ খুনি হয়। কেন দেখবেন আমাদের ম্যাক্সিমাম কেসে স্টেট ভার্সেস আসামির নাম লেখা থাকে, যেমন স্টেট ভার্সেস অনিন্দ্য রায়চৌধুরী। আসলে এই অপরাধটা হচ্ছে সামাজিক অপরাধ, সমাজের বিরুদ্ধে করেছে বলেই তার স্টেট ভার্সেস, অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা স্টেট অফ মহারাষ্ট্র বা স্টেট অফ চেন্নাইয়ের এগেনস্টে আমাদের মামলা করা হয়। এবং সে অপরাধী যদি সত্যি মার্ডার কেসে দোষী হয়ে থাকে এবং তার ডিফেন্স কাউন্সিল যদি প্রমাণ করতে না পারেন যে তিনি মার্ডার কেসের আসামি না, তেনাকে ভুল করে ইমপ্লিকেট করা হয়েছে, তাহলে কোর্ট যে ভিউ দেবে সেটাই আমাদের মেনে নিতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আইনের আশ্রয় নেবার অধিকার সবার রয়েছে। তো আইনের যে আশ্রয় নেবার অধিকার, সেটা যেমন আমাদের সন্দীপ ঘোষেরও আছে, ঠিক তেমনই আছে ধর্ষিতা মেয়েটির পরিবারের, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এইখানে তো এখনও সুপ্রিম কোর্টের ব্যাপার একটু আপনাকে বুঝতে হবে জয়ন্তদা। সুপ্রিম কোর্ট কিন্তু ট্রায়াল করছে না। এইখানে কনভিকশন হতে গেলে আপনাকে ট্রায়াল শুরু হতে হবে, চার্জশিট হবে, তারপরে 161 আসবে, 164 হবে, মেটেরিয়াল কী কী সিজ করেছে, সিজার কী কী হয়েছে তার উপরে নির্ভর করছে এবং তার উপরে ট্রায়াল নির্ভর করবে। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছে যে সিবিআই যে তদন্তটা করছে, তদন্তটা কীভাবে হচ্ছে, তার গতি প্রকৃতি কী হচ্ছে, কীভাবে কোন কোন জিনিস প্রতিদিন উঠে আসছে, তারা কাকে কাকে সিজ করছে, কোন কোন স্টেটমেন্ট তারা নিয়ে আসছে, এবং খামবন্দি তারা বন্দি খামে তারা কী কী ডকুমেন্ট সুপ্রিম কোর্টের সামনে জমা দিচ্ছে। আসলে সুপ্রিম কোর্ট দেখতে চাইছে যে সিবিআইয়ের এই ইনভেস্টিগেশনে কোনো অবহেলা আছে কিনা, সিবিআই প্রপার ইনভেস্টিগেশন করছে কিনা, এবং প্রপার ইনভেস্টিগেশন না করলে সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই আজকে মামলার দিকে তাকিয়েছিলাম এবং আমাদের একটা ধারণা ছিল যে আজই হয়তো ফাঁসিঘাটে কাউকে লটকে দেওয়া হবে, কিন্তু বিষয়টি অনিন্দ্য রায়চৌধুরী আমাদের পরিষ্কার করলেন যে সিবিআই কোনো সুপ্রিম কোর্ট কোনো ট্রায়াল কোর্ট নয়। সুপ্রিম কোর্ট হচ্ছে সুও মোটো মনিটরিং করার জন্য তারা ব্যবস্থা করেছিল, এবং সিবিআই এর তদন্ত ঠিক পথে যাচ্ছে কিনা সেই বিষয়টি তারা দেখছে। এবং আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে, স্ট্যাটাস রিপোর্ট, দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট, সেটা তারা মোটামুটি সন্তুষ্ট, এবং তারা বলছে সিবিআইকে সময় দিতে হবে। এই সময় দেওয়া, এই আইনের ক্ষেত্রে আমরা দেখি তারিখ পে তারিখ, একটার পর তারিখ আসে আর একটার পর তারিখ আসে, এবং আইনের ফয়সালা হতে অনেক দেরি হয়। এটা কেন হয়? দেখুন, আইন একটা জটিল প্রক্রিয়া। সবসময় আপনি যেটা বলছেন ব্যাপারটা সেরকম না। অনেক ক্ষেত্রে ধরুন আসলে সাক্ষী চলে এলো, সাক্ষী চলে আসার পর আমরা কি দেখলাম, কোনো উকিলবাবু মারা গেছে, সেদিনকে আর কোর্ট হলো না, সাক্ষী ফিরে গেল। আবার যেহেতু কোর্টের কাছে প্রচুর মামলা, যেহেতু হাইকোর্টের কোনো অর্ডার নেই যে 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে শেষ করতে হবে, ফলে একটা 3 মাস 4 মাস অন্তর ডেট পড়ছে। আবার দেখুন কোনো পুলিশ অফিসার সাক্ষীকে আনতে পারলো না, সাক্ষী অসুস্থ। অনেক সময় আমরা দেখেছি প্রসিকিউশনের অনেক শরীর খারাপ হয়ে যায়, প্রসিকিউশন মানে যিনি পিপি পাবলিক প্রসিকিউটর তিনি আসতে পারলেন না। অনেক সময় ডিফেন্স কাউন্সিলও আসতে পারে না তার শারীরিক অসুস্থতার জন্য। ফলে স্বাভাবিক কারণে কেউ ইন্টেনশনালি যে একটা কেসকে ডিলে করছে তা না। আর সুপ্রিম কোর্ট যে ভিউ দিয়েছে বা অবজারভেশন আজকে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করে যদি চার্জশিট দেয় তাহলে অনেক কিছু মিসলিড হয়ে যেতে পারে এবং অনেক কিছু মিসিং লিঙ্ক যেগুলো আছে সেগুলোকে সিবিআই সিজ করতে পারবে না। তাই সিবিআইকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। আপনাকে একটা কথা জেনে রাখি যে কেস ডায়েরি, অতএব কী কীভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, কোথায় যাচ্ছে, কী কী সিজ করছে, 161, 164 কোন কোন জায়গায় রেড করলো, সমস্ত কিছু কেস ডায়েরিতে সিবিআই লেখা থাকে। এবং এই কেস ডায়েরি অ্যাক্সেস, অর্থাৎ কেস ডায়েরি দেখার অধিকার কিন্তু দুজনের থাকে, পাবলিক প্রসিকিউটর এবং মহামান্য আদালতে থাকে। ডিফেন্স কিন্তু এটা দেখতে পারে না। নিশ্চয়ই যে সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডার দিয়েছে, সিবিআইয়ের যেভাবে তদন্ত করছে, তদন্ত প্রক্রিয়া সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়েছে বলে আবার নতুন করে তিনি অর্ডার দিয়ে বলেছে সিবিআইকে আরও সময় দেওয়া হোক। যদি তিনি সন্তুষ্ট না হতেন তাহলে আজকেই মনে হয় ইনভেস্টিগেশন ক্লোজ করে নতুন কোনো অর্ডার পাস করতেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট এই ব্যাপারে খানিকটা সন্তুষ্ট, সে বিষয়টা আজকেই আমরা প্রমাণ পেলাম। অনিন্দকে যখন আমরা স্টুডিওতে পেয়ে গেছি, তখন অনিন্দকে অপরাজিতা বিলটা নিয়ে আমি একটু কিছু কথা বলার জন্য অনুরোধ করব। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বিধানসভায় অপরাজিতা বিলটা পাস করেছে, যদিও রাজ্যপাল এটা নিয়ে এখানে গড়িমসি করছেন। অপরাজিতা বিলে পরিষ্কার বলা হয়েছে যে ট্রায়াল হবে 15 দিনের মধ্যে, খুব বেশি হলে আরও 21 দিনের মধ্যে, এবং আরও বেশি হলে 15 দিন সময় দিতে পারা যায়। অর্থাৎ টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে। এটা কি বাস্তবে সম্ভব? একদমই বাস্তবে সম্ভব না। এটার মধ্যে একটা রাজনীতি আছে। আপনি দেখেছেন যে আপনি যদি 15 দিন বা 20 দিন বা 30 দিনের মধ্যে মামলা হয় তাহলে ডেলি ট্রায়াল করতে হবে। এবার কোর্টের কাছে এমন অনেক অর্ডার আছে, ধরুন কলকাতা হাইকোর্ট থেকে বলেছে 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ধরুন এই টোডির মামলা, যেটা রিজওয়ানুনের মামলা, সেখানেও আজকে ডে টু ডে
ট্রায়াল চলছে এবং তার সাথে কোর্ট বলে দিয়েছে যে কিভাবে মানে কোন কোন দিনে হবে, প্রতিদিন ট্রায়াল চলছে, 10টা থেকে 3টে অবধি ট্রায়াল চলছে। অতএব সেখানে যদি আবার নতুন করে অপরাজিতা বিলে বলা হয় 15 দিনের মধ্যে শেষ করবে, এটা আসলে একটা চকমা দেওয়া কাজ, এটা আসলে নাগরিককে বিভ্রান্ত করার কাজ। এটা 15 দিন না, আপনার যদি ইচ্ছে থাকে 1 মাস, 2 মাস, 3 মাস বা একটা টাইম ফ্রেম করে দিক, যার ফলে এই বিলটা কার্যকর হবে। এবং এই বিলটা সাধারণত আজকের আমাদের যা জুডিশিয়াল সিস্টেম, আপনাকে ভাবতে হবে, অনেক বছর ধরে আমরা দেখছি যে ফাস্ট ট্র্যাক কোর্ট থাকে না, এডিজে থাকে না, জেম থাকে না। আগে সরকারকে আমরা অনুরোধ করবো যে আগে এই কোর্টগুলোতে যাতে জজ সাহেবরা ঠিকমতো আসে এবং তার একটা পরিবেশ যাতে তৈরি হয়, সেই জন্য আগে তৈরি করুন। অপরাজিতা বিলের কথা পরে ভাবলেও চলবে। আমরা অপরাজিতা বিলের আরেকটি দিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধর্ষণ সম্পর্কে বলা হয়েছে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং বলা হচ্ছে ধর্ষণ প্রমাণিত হলে হয় যাবজ্জীবন নয় ফাঁসি। তো ভারতীয় ন্যায় সংহিতাও কঠোরতম শাস্তির কথা বলেছে। তাহলে ভারতীয় ন্যায় সংহিতা যেখানে রয়েছে সেখানে অপরাজিতা বিল আবার একটা কোথাও দেখে মনে হচ্ছে না যে বহরম্বে লঘুক্রিয়া হয়ে যাচ্ছে? একদমই তাই, এটা আসলে একটা আইওয়াশ করছেন, যিনি করেছেন তিনি আইওয়াশ করছেন। দেখুন, আপনি জানেন ধনঞ্জয়ের কেসে, আমি দুটো কেস যেহেতু সকলে জানেন, ধনঞ্জয়ের কেসে ও নির্ভয় কেস এখনও অপরাজিতা বিল আনেনি। এবং আপনি যদি লেজিসলেচার ভালো করে পড়েন, আইন ভালো করে পড়েন, তাহলে সেখানেও দেখবেন যে কনভিকশন আছে এবং সেখানে কিন্তু লাইফ আছে এবং ফাঁসিও আছে। অতএব অপরাজিতা বিল নতুন করে কিছু বলছে না, যেটা ইন্ডিয়ান পিনাল কোডে আছে সেই বিলটাকে নতুন করে অ্যাপ্রুভ করে অপরাজিতা বিল আসছে। আসলে সরকার আমার মনে হচ্ছে কোনো কারণে খুব চাপে আছে, তাই জন্য অপরাজিতা বিলের নাম করে সরকার আসলে আমাদের যে গণবিস্ফোরণ বা গণবিক্ষোভ হচ্ছে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা অনিন্দ্য রায়চৌধুরীর কাছে আইনের আলোতে আজকে অনেক কিছু আইনের বিষয়ে জানলাম। তবে আজকে আরম্ভ অর্থাৎ আইনি আলো আজ থেকে শুরু হলো। আমরা পরবর্তী পর্বে আবার অনিন্দ্যকে আমাদের স্টুডিওতে পাবো এবং অনিন্দ্যর কাছ থেকে তখন কেস স্পেসিফিক আপনারাও প্রশ্ন করতে পারবেন, যে কেস স্পেসিফিক যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আপাতত আজকের আলোচনাতে অনিন্দ্য ধন্যবাদ, অসংখ্য আমাদের সঙ্গে দেওয়ার।